আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। আসন্ন কোরবানির ঈদকে কেন্দ্র করে ছোট থেকে মাঝারি সব ধরনের পশু প্রস্তুত করেছে রাজধানীর এগ্রো খামারগুলো। ৮০,০০০ থেকে শুরু করে ৩.৫ লাখ টাকায় বিভিন্ন জাতের এসব গরু পাওয়া যাচ্ছে প্রগতি এগ্রো অ্যান্ড ডেয়ারি ফার্মে। আর ৭৫,০০০ থেকে শুরু করে ২ লাখ টাকার গরু মিলবে দুধে বাড়ি এগ্রো খামারে। কোরবানির পশুর প্রস্তুতি নিয়ে সাকিবুর রহমানের ধারাবাহিকের প্রথম পর্ব। কৃষিভিত্তিক উদ্যোগের নামই এগ্রো খামার। তরুণ উদ্যোক্তারাই বিপণনের ক্ষেত্রে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে জনপ্রিয় করে তুলছে এসব খামার। কুরবানি উপলক্ষে এখনও পশুর হাট শুরু না হলেও বেচা বিক্রি শুরু হয়েছে এখানে। মধ্যবিত্তের সব থেকে পছন্দের তালিকায় থাকে ছোট থেকে মাঝারি সাইজের গরু। বিশেষ করে যারা একা কুরবানি দেয় তাদের চাহিদা পূরণে পশু প্রস্তুত করেছে রাজধানীর দুধেবাড়ি এগ্রো ফার্ম, যেখানে মিলবে ৭৫,০০০ টাকার গরু। দুধের বাড়ি এগ্রোতে সবসময় ছোট গরু নিয়ে কাজ করি আমরা। মধ্যবিত্তের কথা চিন্তা করে আমাদের মূলত ছোট গরু নিয়ে আসা, আর বড় গরু যাদের সামর্থ্য আছে তারা তো বড় গরু নেয়। ৭০% গরু অলরেডি আমাদের সেল হয়েছে, আর টার্গেট এবারটা ছিল হচ্ছে ৩০০ টার্গেট নিয়ে আমরা কাজে নামছি। ছোট সাইজের গরু দরদামে বিক্রি হলেও ৩০০ কেজির বেশি ওজনের পশু বিক্রি হচ্ছে কেজি দরে। ৭৫,০০০ টাকা থেকে ৩ লাখের মধ্যে। আর ঢাকা সিটির মধ্যে ছোট গরুর রাজধানী বলতে পারেন দুধের বাড়ি আগে। আর ঢাকাতে সবসময় যে কোনো হাটেও কিন্তু ছোট গরুর সংকট সবসময় থাকে, এই কারণে আমরা ছোট গরু নিয়ে বেশি কাজ করি। লাইভ ওয়েটে আমাদের গরু কেনার সুযোগ আছে, আমরা ২৫০ থেকে ৪০০ কেজি পর্যন্ত লাইভ ওয়েটে দিচ্ছি। তার উপরের গরুগুলা কাস্টমারের সাথে আলোচনা করে বিক্রি করছি। মধ্য থেকে উচ্চবিত্ত সব শ্রেণীর ক্রেতাদের আকৃষ্ট করতে ছোট থেকে বড় সাইজের বিভিন্ন গরু প্রস্তুত করেছে রাজধানীর প্রগতি এগ্রো অ্যান্ড ডেয়ারি ফার্ম। খামারে বাড়তে শুরু করেছে দর্শনার্থীর ভিড়। পছন্দের কুরবানির পশু কিনতে পরিবারের সদস্য নিয়ে অনেকেই আসছেন পশু কিনতে। দুনিয়া চলে আস্থার উপরে, আস্থা ছাড়া কোনো বিজনেস হয় না। যেমন প্রেম ভালোবাসা হয় না, মার্কেট প্রাইসের চেয়ে উনি ১০০ টাকা কমে দিচ্ছে আমাদেরকে। অন্য জায়গার চেয়ে যারা একটু পরিচিত আমাদেরকে অনেক ৫২০, ৫১০ এরকম প্রাইসে দিচ্ছে। অন্য জায়গায় ৫০০, ৫৫০ নিচে নাই। হাটের গরু তুলনায় এখানে ইঞ্জেকশন বা আপনার অন্যান্য ভয় থাকে যে ইঞ্জেকশন মারা কিনা বা অন্যান্য জিনিস খাওয়া হয়েছে কিনা, দেখা গেছে অসুস্থ বা ফুলে থাকে গরুগুলা, এগুলো শের পাবেন না এখানে। পরিবার নিয়ে আসতে পারি, আমাদের পরিবার মা আছে, বোন আছে, সবাই এখানে এসে সবাই অনেকগুলো গরু আছে, আপনি দেখবেন ওদের কালেকশন খুব ভালো। তো অনেকগুলো গরু থেকে আমরা কি করি, মানে সবাই ফ্যামিলি মিলে একটা ডিসকাস করার একটা সময় পাই। কেজি দর কিংবা দরদাম সবভাবেই পছন্দের পশু কেনার সুযোগ রেখেছে খামারটি। লাইভ ওয়েট আমরা সেল করতেছি, কেউ যদি চায় তাহলে দরদাম করে নিতে পারবে। তো সেই ক্ষেত্রে কেজি আমরা এবার লাইভ ওয়েটে ৫৫০ টাকা করে রাখতেছি আর কি। তারপরে কথা বলে হয়তো কিছু কনসিডার করা যাচ্ছে আর কি, বা করছি। ৮০,০০০ টাকা থেকে ৩ লাখ টাকা দামের গরু আছে আর কি। গত বছর থেকে এইবার দামের ব্যাপারে যদি বলি তাহলে অলমোস্ট সমানই আছে, হয়তো কেজিতে ১০-২০ টাকা বেশি এবার। দিন দিন খামারগুলোতে পালন করা প্রাণীদের প্রতি আগ্রহ বাড়ছে ক্রেতাদের। ঈদ যতই এগোবে বাড়তে শুরু করবে বেচা বিক্রি, এমন প্রত্যাশা খামারিদের। সাকিবুর রহমান, আরটিভি, ঢাকা। এদিকে কোরবানিকে সামনে রেখে পশু পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন মাগুরার খামারিরা। এবার নীলফামারীর ৩,০০০-এর বেশি খামারে চলছে শেষ সময়ের প্রস্তুতি। এদিকে কোনো প্রকার ক্ষতিকর ওষুধ ছাড়াই সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে নরসিংদীর খামারিরা লালন পালন করছেন গরু, ছাগল, মহিষ সহ বিভিন্ন পশু। তবে খরচ বৃদ্ধি নিয়ে কিছুটা চাপে খামারিরা। প্রতিনিধিদের তথ্যচিত্রে জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। ঈদ উপলক্ষে সারা বছর লালন পালন করা পশুগুলোকে বিক্রির আশায় প্রস্তুত করা হচ্ছে মাগুরায়। প্রাকৃতিক খাবার খাইয়ে পশু মোটা তাজা করছেন অনেকেই। তবে এবছর গোখাদ্যের দাম বেশি হওয়ায় বেড়েছে খরচ। গতবারের তুলনায় এবার খাবারের দাম অনেক বেশি। যদি আমরা গরু বেশি দামে বিক্রি করতে না পারি তাহলে আমরা অত্যন্ত ক্ষতির সম্মুখীন হব। গরুকে সম্পূর্ণ প্রাকৃতিক খাবারের মাধ্যমে মোটা তাজাকরণের যে পদ্ধতি, সেই পদ্ধতিতে কাজ করে যাচ্ছে। নীলফামারীতে গরু মোটা তাজাকরণ শেষে প্রস্তুত করা হয়েছে বাজারে তোলার জন্য। দেশীয় দানাদার খাদ্যের সমন্বয়ে স্বাস্থ্যসম্মত উপায় লালন পালন করা হয়েছে এসব পশু। দেশি পশুর চাহিদা এবং ভালো বাজার দরের প্রত্যাশায় আশাবাদী খামারিরা। প্রাকৃতিক উপায়ে আমরা এই গরুগুলোকে লালন পালন করি, তারপর লালন পালন করে আমরা সুস্থ স্বাভাবিকভাবে আমরা ইনশাল্লাহ কুরবানির জন্য তৈরি করে থাকি। কুরবানিকে যদি গরুগুলা বেচার পরে যেটা আমরা একটা লাভের অংশ দেখব। যদি বাইরে থেকে গরু নিয়ে আসে তাহলে আমরা প্রান্তিক খাবারগুলো আমরা মনে করি যে লসে পৌঁছাতে।
নরসিংদীর খামারগুলোতে গরু বিক্রি করা হচ্ছে লাইভ ওয়েটে। ক্রেতাদের সুবিধার্থে খামার থেকে গরু কেনার পর লালন পালন করে ঈদের দিন বা এর আগের দিন বাড়িতে পৌঁছে দেওয়ার সুবিধা দিচ্ছেন তারা। তো এই বছর আমাদের যেগুলি গরু এখনও বুকিং হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আরও যেগুলো বাকি আছে ক্রেতার ভালো সাড়া আছে। সকালে আপনার 9টার দিকে দানা দান, 11টার দিকে গাছ দিই, আবার সন্ধ্যায় 7টার দিকে গাছ দিই। হাটে গিয়ে গরু কেনার ঝামেলা মুক্ত হতে ক্রেতাদেরও দিন দিন আকর্ষণ বাড়ছে খামারের প্রতি। খামার থেকে নিজেদের পছন্দ মতো গরু কিনতে পেরে খুশি ক্রেতারা। হাটের তুলনায় খামারে কিনা অনেক সুবিধা, যেরকম পয় পরিষ্কার এখানে, তারপরে মাংসর কোয়ালিটি খুব ভালো পাওয়া যায়। হাটের থেকে অথবা অন্যান্য ফার্ম থেকে অনেক রিলায়েবল, দ্যাটস ওয়াই আমাদের এখানে ঢাকা থেকে দূর আসা। যেভাবে আমাদের গরু ডেলিভারি দেয় বা গরু দেখা গেছে আমরা বাসায় পৌঁছানো পর্যন্ত তাদের দায়িত্ব থাকে, প্লাস আমাদের 2-3 দিনের খাবারও সে দিয়ে যায়। তবে প্রশ্ন থেকেই যায়, দেশীয় খামারিরা যখন সারা বছর পরিশ্রম করে প্রাকৃতিক উপায়ে কোরবানি পশু প্রস্তুত করছেন, তখন সীমান্ত পথে অবৈধভাবে ভারতীয় পশু প্রবেশ ঠেকানো এবং খামারিদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কতটা কার্যকর ভূমিকা রাখা হবে, প্রশ্ন সংশ্লিষ্টদের। লামিয়া তানজিন মাহমুদ, RTV। দর্শক, কোরবানির বিষয়ে আরও খবর জানাতে নরসিংদী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নূরে আলম রনি। রনি, কোরবানির ঈদকে সামনে রেখে খামারিদের প্রস্তুতি আর কোরবানির পশুর অবস্থা কেমন দেখছেন, জানাবেন। জি ফারিয়া, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা জানেন যে কুরবানি ঈদকে ঘিরে নরসিংদীর খামারিরা ব্যস্ত সময় পার করছে পশু মোটা তাজাকরণে। তো ঈদকে যেহেতু ঈদের আর অল্প কয়েকদিন সময় রয়েছে, এখন কিন্তু শেষ মুহূর্তে যে পরিচর্যা সেটি তারা করছে। বিশেষ করে নরসিংদীর এই খামারগুলোতে দেশীয় জাতের গরুগুলো বেশি তারা মোটা তাজা করছে। এবং আপনাকে বলে রাখছি যে নরসিংদীর খামার থেকে কিন্তু যে গরুগুলো, এগুলো কিন্তু আপনার নরসিংদীর জেলার চাহিদা পূরণ করে কিন্তু আশেপাশের জেলাগুলোতেও সরবরাহ করা হয়। তো আমি বেশ কয়েকটি খামার ঘুরে যেমনটা দেখেছি যে খামারগুলোতে ইতিমধ্যে কিন্তু 50% গরু তারা বিক্রি করে ফেলেছে। বিশেষ করে যে দেশীয় জাতের গরুগুলো, সেগুলো কিন্তু ক্রেতাদের মধ্যে বেশি চাহিদা দেখা গিয়েছে এবং ক্রেতাদের আকর্ষণ বাড়াতে তারা কিন্তু খামারগুলোতে লাইভ ওয়েটে গরু বিক্রি করছে এবং তারা গরুগুলো খামারে রেখে লালন পালন করার সুবিধা দেওয়া হচ্ছে এবং ঈদের দিন সকালে এবং ঈদের আগের দিন পর্যন্ত তারা কিন্তু এই খামারগুলোতে গরু রেখে লালন পালন করে দেওয়ার সুবিধা তারা দিয়েছে। তো আমি জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার সাথে কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছেন যে নরসিংদীতে এবছর ৯,১৮০টি খামারে গবাদি পশু মোটা তাজা করছে এবং জেলার যে চাহিদা ৮৫,০০০ গরু কিন্তু এখানে মোটা তাজা করা হচ্ছে এবং এখানে কিন্তু ৭৮,০০০ গরু চাহিদা, সে অনুযায়ী ৭,০০০ গরু কিন্তু উদ্বুদ্ধ রয়েছে। তো এই গরু কিন্তু এই জেলার চাহিদা মিটিয়ে তারা কিন্তু অন্যান্য জেলাও তারা এই গরুগুলো সরবরাহ করবে। তো ফারিয়া, এখন বলা যায় যে এই গরু মোটা তাজাকরণে কিন্তু খামারিরা ব্যস্ত সময় পার করছে। তো এই ছিল আমার কাছে নরসিংদী গরুর খামার থেকে সর্বশেষ পরিস্থিতি। ফারিয়া, আপনাকে ধন্যবাদ। গাজীপুরের কালিয়াকৈরে উদ্বোধনের মাত্র 1 মাসের মাথায় 5,14,00,000 টাকা ব্যয়ে নির্মিত ব্রিজের সংযোগ সড়কে ভাঙন ধরেছে। এলাকাবাসীর অভিযোগ, প্রকল্প সংশ্লিষ্ট ঠিকাদার মিলে নিম্নমানের সামগ্রী ব্যবহার করেছে নির্মাণ কাজে। ভঙ্গুর সড়কে দুর্ঘটনার আতঙ্ক মাথায় নিয়ে যাতায়াত করছেন স্থানীয়রা। গাজীপুরের কালিয়াকৈর থেকে কামাল হোসেন বিপ্লবের তথ্যচিত্রে জানাচ্ছেন আব্দুল হামিদ। গাজীপুরের কালিয়াকৈরের সফিপুর বড়াইবাড়ি আঞ্চলিক সড়কের কালিয়াদা মকশবিল এলাকায় 55 মিটারের এই সেতু নির্মাণ করে মেসার্স মোস্তফা কামাল অ্যান্ড সন্স এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ব্যয় হয় সরকারের 5,14,00,000 টাকা। তবে উদ্বোধনের মাত্র 1 মাসের মাথায় সেতুটির নানা স্থানে দেখা দিয়েছে ফাটল, ধসে পড়ছে সংযোগ সড়ক ও সেতুরক্ষা বাঁধের বিভিন্ন অংশ। স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট কর্মকর্তাদের যোগসাজশে তড়িঘড়ি করে নিম্নমানের উপকরণ দিয়ে কাজ শেষ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এখানে কিভাবে মাটিটা থাকবে, এখানে বিটি মাটি দেওয়ার কথা, এখানে লাল মাটি শুধু ফেলানো হয়েছে, সম্পূর্ণ অনিয়ম এবং দুর্নীতি রাস্তার মধ্যে। এখানে বাধা কেউ ছিল না, সরকারের লোক আসছে, ওনার সাথে কি যেন পকেটে হাত দিয়ে দেখা করে সাথে সাথে চলে গেছে, আমরা স্পষ্ট দেখছি। সরকারের লোকের কন্ট্রাক্টর অনিয়মের কারণে আজকে আমরা এই এলাকাবাসী এই দুর্ভোগের শিকার হয়েছে। এখানে যদি শুধু সিমেন্ট দেওয়া করা করে করতো তাহলে ওই ধুইসা পড়ে দেওয়ার প্রশ্ন আসে না। এই দেন পরিস্থিতি, বালু সব চলে গেছে, 1 মাস হয় নাই পুরোপুরি। এইভাবে যদি চলতে থাকে তাহলে পরিস্থিতি আমাদের দেশের অবস্থাটা কি দাঁড়াবে। সিমেন্টের বদলে মাটি ব্যবহার করেন বা কার্পেটিং এ যদি গ্যাবলুতি করেন সেক্ষেত্রে তো সমস্যায়।
আমরা এলাকাবাসী চাই রাস্তার কাজটা আবার তদন্ত করা হোক। এ বিষয়ে কথা বলতে রাজি হননি ঠিকাদার আব্দুল কাদের। আর সড়ক ধসে পড়ার জন্য ভারী বর্ষণকে দায়ী করছেন দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী। কাজ নিম্নমানের হয় নাই, মাটি নতুন মাটি অতি ভারী বর্ষণ হয়েছে, মাটি সেটেল হয়নি, তদারকির মধ্যে গাফিলতি, এটা আপনার দুর্ঘটনা ঘটতেই পারে। দ্রুত সংস্কার না করলে বর্ষা মৌসুমে অবকাঠামোটির আরো ক্ষতির সম্ভাবনা রয়েছে বলছেন এলাকাবাসী। তদন্ত করে প্রকল্পে দুর্নীতির প্রমাণ মিললে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। আব্দুল হামিদ, RTV। এদিকে স্বাধীনতার 55 বছরে উন্নয়নের ছোঁয়া লাগেনি টাঙ্গাইলের চাঁদপুর গ্রামে। একটি সেতুর অভাব ও কাঁচা রাস্তাগুলো গলার কাটা হয়ে দাঁড়িয়েছে গ্রামবাসীর জন্য। একটু বৃষ্টিতে এই দুর্ভোগ চরম আকার ধারণ করে। অনুন্নত যোগাযোগ ব্যবস্থার ফলে প্রতিদিনই বিপাকে পড়তে হয় এখানকার বাসিন্দাদের। টাঙ্গাইল প্রতিনিধি কামাল হোসেনের তথ্যচিত্রে জানাচ্ছেন সুলাইমান কবির। টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মোকনা ইউনিয়নের চাঁদপুর গ্রামের একটি রাস্তার দৃশ্য এটি। এই রাস্তাটির মতোই বেহাল দশা চাঁদপুর গ্রামের ছোট বড় সব মাটির রাস্তার। বর্ষা মৌসুম আসতেই দুর্ভোগ আরও বাড়ে। জায়গায় জায়গায় তৈরি হয়েছে হাঁটু কাদা। আবার খালের পানি বেড়ে ডুবেছে সড়ক। এতে মুখ থুবড়ে পড়েছে শিক্ষা, স্বাস্থ্যসহ এলাকার সার্বিক যোগাযোগ ব্যবস্থার। পিছিয়ে পড়া গ্রামটির সঙ্গে আত্মীয়তাও করতে চান না অন্যরা। হাজার হাজার মানুষ প্রতিদিন খুব কষ্ট করতেছে। আপনারা দয়া করে এই জিনিসটা সরকারের জানি করে দেয় আমাকে। কোন লোকে আমাকে এই দেশে মেয়ে নিবার চায় না। ওই রাস্তায় বাজার থেকে এই পর্যন্ত পাকা করে দিন নাকবো, চারেক জেরের আর এখানে কালাই ব্রিজ দিয়ে দিন নাকবো। আমরা কোনো ধান চাই না, বাস চাই না, আমরা চাই রাস্তা। গ্রামবাসীর ভোগান্তির বিষয়টি বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো অগ্রগতি হয়নি বলে অভিযোগ স্থানীয় জনপ্রতিনিধির। আমার প্রাণের দাবি বর্তমান আমাদের যে এমপি মহোদয়ের কাছে এবং উপজেলা প্রশাসনের কাছে আমরা যেন দ্রুত এই চাঁদপাড়া 30 মিটার ব্রিজটা এবং রাস্তাটা করে দেয়। তবে জনদুর্ভোগ লাঘবে আশার বাণী শুনিয়েছে স্থানীয় LGED বিভাগ। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্বাহী প্রকৌশলী দপ্তরে ওই ব্রিজটির চাহিদা সহ পাঠানো হয়েছে। এখন ব্রিজটির অনুমোদন পেলে আমরা টেন্ডারের মাধ্যমে কাজটি সম্পন্ন করতে পারব। দ্রুত চাঁদপুরের রাস্তাগুলো পাকা করার পাশাপাশি প্রয়োজনীয় সেতু নির্মাণ করবে সরকার, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। সুলাইমান কবির, RTV। ভূমিহীন ও গৃহহীনদের জন্য সরকারের দেয়া উপহারের ঘর এখন চলছে রমরমা বাণিজ্য। পাবনার ঈশ্বরদীর বহরপুর আশ্রয়ণ প্রকল্পে প্রশাসনের নজরদারির অভাবে এক একটি ঘর বিক্রি হচ্ছে 30 থেকে 70 হাজার টাকায়। স্থানীয় প্রভাবশালী চক্র আর অসাধু বরাদ্দভোগীদের এই সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়েছেন প্রকৃত ভূমিহীনরা। পাবনার ঈশ্বরদী থেকে বাজিদ বোস্তামের তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। মাথা গুঁজার ঠাঁই হবে, ঘুঁজবে দীর্ঘদিনের হাহাকার। এমন স্বপ্ন নিয়ে যারা আশ্রয়ণ প্রকল্পের দিকে তাকিয়েছিলেন তাদের সেই স্বপ্ন এখন বড় বাধা স্থানীয় সিন্ডিকেট। পাবনার ঈশ্বরদীর বহরপুর আশ্রয়ণ প্রকল্পে এখন চলছে ঘর বিক্রির মহোৎসব, কিন্তু এখানে নিয়ম নীতির তোয়াক্কা না করে প্রতিটি ঘর বিক্রি হচ্ছে 30 থেকে 70 হাজার টাকায়। অভিযোগ রয়েছে সচ্ছল ব্যক্তিরা নামে বেনামে একাধিক ঘর বরাদ্দ নিয়ে এখন তা ছড়া দামে বিক্রি করে দিচ্ছেন। এই বাণিজ্যের নেপথ্যে রয়েছে স্থানীয় প্রভাবশালী চক্র ও অসাধু মালিকদের যোগসাজশ। সবাই ঘর কিনে সবাই লিখছে ঘর বাড়ি, মনে করে গোপনে গোপনে লেয়, এমনি জাহিরি লেয়, সামনে সব দেখে না শুনে না লেয়, আবার যে কবি তাকেই ধরি মারবে। টাকা পয়সা নিলে নেতারা ঘর মর বিক্রি করে, লোকজনকে মারধর করে বাই করে দেয়, এগুলো আপনারা একটা দেখেন। এখন ঘর বেচা কেনার কথা আছে, তো আমি করছি যে রেখার ওই ঘরটা 30 হাজার টাকা বেশি, ঠিক আছে। এক মহিলার কাছে ঈশ্বরদীরই ওর ঘর আছে, সব আছে, ওই মহিলা নিয়ে মহিলা একদিন শয় তার 7 দিন শয় না, ওই বারান্দার আশেপাশে আমার হাঁটতে দেয় না। দীর্ঘদিন ধরে এই অনিয়ম চললেও প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় ক্ষোভ বাড়ছে। তবে বিষয়টি নিয়ে তদন্ত সাপেক্ষে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয় এই প্রশাসনিক কর্মকর্তা। এখন ধরো যে যাতে ঘর দেওয়া হচ্ছে সেই ঘরে যদি আরেকজন থাকে সেটা তো বোঝাই যাবে যে ঘর বিক্রি হয়েছে কিনা, এটা তদন্ত সাপেক্ষ বিষয়, তাই না? আমরা অলরেডি আমাদের পিএসএন রেসিডেন্টকে বলা হয়েছে, এটা ওনারা তদন্ত করে আপনার ঘরগুলো সিলেক্ট করে আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা নিব। প্রশাসনের এই আশ্বাস যেন কেবল মুখের কথায় সীমাবদ্ধ না থাকে, বরং দ্রুত কার্যকর ব্যবস্থার মাধ্যমে প্রকৃত ভূমিহীনরা অধিকার ফিরে পাবেন, এমনটাই প্রত্যাশা ঈশ্বরদীবাসীর। লিওন আজাদ, RTV।
ফেনীর দাগনভূঞা মাদকাসক্ত ছেলে রাফির ছুরিকাঘাতে লাকি আক্তার নামে এক মায়ের মৃত্যু হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তার বাবা মোস্তফা ভূঁইয়া ও বোন মিথিলা মোস্তফা। শনিবার দিনগত রাতে উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের দিলপুর গ্রামে ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত রাফিকে গ্রেপ্তার করে পুলিশ। স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জেরে ধারালো অস্ত্র দিয়ে পরিবারের সদস্যদের উপর এলো পাতারি হামলা চালায় অভিযুক্ত রাফি। এতে গুরুতর আহত হয় তার বাবা, মা ও বোন। পরে তাদের ফেনী সদর হাসপাতালে নেওয়া হয়। লাকি আক্তারকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। ফেনীতে ঘটে যাওয়া নৃশংস ঘটনার আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী MA আকাশ। আকাশ, কলহের জেরে মাকে কুপিয়ে হত্যার বিষয়ে অভিযুক্ত ছেলের কোনো বক্তব্য পাওয়া গেছে কিনা সেই বিষয়ে জানাবেন। আপনি ইতিমধ্যেই কিছু তথ্য যোগ করেছেন। এছাড়াও আমাদেরকে পুলিশ সূত্র থেকে যেটি জানানো হয়েছে, যেহেতু সেই অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে, যেই ছেলের বয়স ছিল মাত্র 21 বছর। পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ফেনী জেলার সাইফুল ইসলাম তিনি আসলে আমাদেরকে জানিয়েছেন যে এই ছেলেটি মূলত মাদকাসক্ত একটি ছেলে ছিল এবং বখাটে একটি ছেলে ছিল, এবং এই যেই হত্যাকাণ্ডটি সে ঘটিয়েছে এটি কিন্তু কোনো দুর্ঘটনার বশবর্তী নয়, বরং সে ঠান্ডা মাথায় এই ঘটনা ঘটিয়েছে বলে আমাদেরকে পুলিশ সেটি নিশ্চিত করেছেন। কারণ এই ঘটনা ঘটানোর আগে সে অনলাইন থেকে দুটি ধারালো অস্ত্র সে অর্ডার দেয় এবং খুব ঠান্ডা মাথায় সে এই ঘটনাটি ঘটায়। এবং গতকালকে যখন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা একটি ভিডিওতে দেখেছি যে সেই ছেলে আসলে দাবি করছে বারবারই বখাটে ছেলেদের সঙ্গে চলাফেরা এবং ঘোরাফেরা করার কারণে বাবা মায়ের পক্ষ থেকেই সচরাচর সন্তানদের যেভাবে সতর্ক করা হয় সেই ধরনের সতর্ক করার জন্যই মূলত সে ক্ষিপ্ত হয়ে ওঠে। এবং সে একজন শিক্ষার্থী ছিল রাফি, যার বয়স মাত্র 21 বছর, এবং সে প্রতিনিয়তই বাবা মায়ের প্রতি তার ক্ষোভ বাড়তে থাকে এবং সে বিভিন্নভাবে আসলে মাদকে আসক্ত হয়ে পড়েন, যার প্রভাব আমরা গতকালকেই দেখেছি যে গতকালকেই মা দিবসে সন্তানের হাতেই মা খুন হলেন। এছাড়াও এই মাদকের জন্য কিন্তু পুরো ফেনীতেই প্রতিনিয়তই বাবা মায়েরা যারা আছেন তারা কিন্তু সন্তানদের দ্বারা কখনো আহত, কখনো হামলার শিকার, এটি কিন্তু প্রতিনিয়তই ঘটছে। এবং গতকালকের যে ঘটনা, এই ঘটনায় ফেনী জুড়ে তো দাগনভূঞা জুড়ে তো বটে, এছাড়াও ফেনীতেও কিন্তু ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। অর্থাৎ মাদকের যে প্রভাব সেটি আসলে একদম খুব ভালোভাবে গ্রাম পর্যায় থেকে শুরু করে শহর সব জায়গায় কিন্তু এর প্রভাব পড়তে শুরু করেছে। তবে পুলিশ ইতিমধ্যে নিশ্চিত করেছে যে এই ঘটনায় মূলত ছেলে রাফি ঘটিয়েছেন এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও তার বাবা মোস্তফা এবং বোন মিথিলাও কিন্তু গুরুতর আহত অবস্থায় এখন চট্টগ্রাম মেডিকেলে রয়েছে বলে আমাদেরকে নিশ্চিত করা হয়েছে। সবকিছু মিলে আমার কাছে এই ছিল ফেনী থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। এবার মধ্যপ্রাচ্যের সংঘাত প্রসঙ্গ। ইরানের দেয়া শান্তি প্রস্তাবের জবাবকে পুরোপুরি অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরান মধ্যস্থতাকারী পাকিস্তানের মাধ্যমে তাদের লিখিত বার্তা পাঠালেও তা নাকচ করে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। দুই দেশের পাল্টাপাল্টি এই অবস্থানে আবারও অনিশ্চয়তার মুখে পড়েছে সম্ভাব্য শান্তি চুক্তি। বিস্তারিত থাকছে আজহার স্বপ্নিলের প্রতিবেদনে। শান্তি চুক্তির লক্ষ্যে যুক্তরাষ্ট্রের পাঠানো 14 দফার প্রস্তাবে জবাব দিয়েছে তেহরান। গত রোববার পাকিস্তানের মাধ্যমে নিজেদের অবস্থান পরিষ্কার করে ইরান, যেখানে গুরুত্ব পেয়েছে আঞ্চলিক যুদ্ধ বন্ধ ও হরমুজ প্রণালীর নিরাপত্তা। তবে ইরানের এই জবাবকে কোনোভাবেই ইতিবাচক হিসেবে দেখছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি একে পুরোপুরি অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করেছেন। ইরানের বিরুদ্ধে টালবাহানার অভিযোগও তোলেন তিনি। ইরান তাদের শর্তে অবিলম্বে নৌ অবরোধ প্রত্যাহার এবং সব ধরনের নিষেধাজ্ঞা তুলে দেওয়ার দাবি জানিয়েছে। এছাড়া পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার আগে হামলার স্থায়ী সমাপ্তির নিশ্চয়তা চেয়েছে দেশটি। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাফ জানিয়েছেন, ইরান বিরোধী যুদ্ধ এখনই শেষ হচ্ছে না। তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রগুলো ধ্বংস না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তিনি।
ট্রাম্পের কঠোর অবস্থানের পরপরই অস্থিতিশীল হয়ে উঠেছে বিশ্ব জ্বালানি বাজার। আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় 3% বেড়ে বর্তমানে ব্যারেল প্রতি $104 ছাড়িয়েছে। যুদ্ধবিরতি নিয়ে এমন অচলাবস্থার মধ্যেই পারস্য উপসাগরে পাল্টাপাল্টি ড্রোন ও জাহাজ জব্দের ঘটনায় নতুন করে সংঘাতের শঙ্কা বাড়ছে। শান্তি ফেরানোর এই কূটনৈতিক চেষ্টা এখন কোন দিকে মোড় নেয় সেটি দেখার বিষয়। আজহার স্বপ্নিল, RTV। ময়মনসিংহের ভালুকায় এসকিউ গ্রুপের একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার দিন গত রাতে উপজেলার কালার মাস্টার এলাকার বিরিকিনা নামক কারখানাটিতে এই ঘটনা ঘটে। ষষ্ঠ তলায় একটি এয়ার কুলার থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের 2টি ইউনিটের প্রায় 1 ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এই ঘটনায় কোনো শ্রমিক হতাহত হয়নি বলে জানিয়েছেন কারখানা কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে আগুনের লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। চাঁপাইনবাবগঞ্জে আমের মৌসুমকে সামনে রেখে শেষ মুহূর্তে বাগানগুলোতে চলছে আম বাণিজ্যের প্রস্তুতি। ব্যবসায়ী ও বাগান মালিকরা বলছেন, ঐতিহ্য মেনে এবারও তারা পরিপক্ক ও সুস্বাদু আমই ভোক্তার কাছে পৌঁছে দেবেন। অন্যদিকে সঠিক পৃষ্ঠপোষকতার অভিজ্ঞতার অভাবে বিশ্ববাজারে পৌঁছাতে পারছে না দিনাজপুরের নবাবগঞ্জের সুমিষ্ট আম। প্রতিনিধিদের তথ্যচিত্র আরও জানাচ্ছেন আবরার মাহিন। আর কিছুদিন পরেই চাঁপাইনবাবগঞ্জের আম বাজারে আসবে। এখানকার গোপালভোগ, ক্ষীরসাপাত, রানী পছন্দ নানা জাতের আমের স্বাদ নিতে অপেক্ষায় থাকেন সবাই। চলতি বছর প্রায় 95 ভাগ গাছে মুকুল আসলেও বৈরী আবহাওয়ায় ফলনে কিছুটা বিরূপ প্রভাব পড়েছে। তবে বাজারে আমের ভালো দাম পেলে সেই ক্ষতি অনেকটাই কাটিয়ে ওঠার আশা বাগান মালিক ও ব্যবসায়ীদের। বিশেষ করে বাগানে আমরা পরিচর্যা শুরু করেছি, এখন আম পাড়াপাড়ি হয়নি আমাদের, এই তো কাজ কাম চলছে আর কি। এবছর আমের মুকুল ভালোই ছিল, সেই হিসাবে আমের তুলনা কম। তবে ক্ষীরসাপাত, আপনার লক্ষণভোগ এগুলো নাম ভালোই আছে। এদিকে নিরাপদ ও পরিপক্ক আম সংগ্রহের বিষয়ে নিয়মিতই বাগান মালিক ও ব্যবসায়ীদের পরামর্শ দিচ্ছেন ফল বিজ্ঞানীরা। বাগান মালিকদের প্রতি পরামর্শ, আপনারা অহেতুক ওষুধ ব্যবহার থেকে বিরত থাকবেন এবং আমাদের ক্রেতা বা ভোক্তা যারা আছে এই আমকে যেন কোনো স্বাস্থ্য ঝুঁকি না থাকে সেই বিষয়টা আপনারা নিশ্চিত করবেন। অন্যদিকে লিচুর পাশাপাশি সুস্বাদু আম উৎপাদনেও অবস্থান করে নিয়েছে দিনাজপুর। বাড়িচার, আমরুপালি, হাড়িভাঙা, হিমসাগর, ব্যানানা ম্যাঙ্গো সহ 7 প্রজাতির সুমিষ্ট আম উৎপাদন হয় এই জেলায়। উৎপাদন বাড়লেও শুধু অভিজ্ঞতা আর সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে সম্ভাবনাময় এসব আম বিদেশে রপ্তানি হচ্ছে না। এগ্রিকালচার মিনিস্ট্রি যদি সাপোর্টিং করে তাহলে কিন্তু এখানকার কৃষকের ভাগ্য উন্নয়ন হবে এবং তারা ন্যায্য মূল্য পাবে এবং তারা আশা করি সামনে লাভবান হবে। কৃষি অফিস থেকে যতটুকু আমরা সহযোগিতা পাইছি বা চাচ্ছি, ওরা অতটুকু সহযোগিতা করতে পারে না। কৃষি সেক্টর থেকে আমাদের কোনো সহযোগিতা আসে না, মানে অভিজ্ঞতা সবার নাই। এ বিষয়ে চাষিরা নিজে উদ্যোগ নিলে প্রশিক্ষণের সহযোগিতার আশ্বাস কৃষি বিভাগের। আমরা ইতিমধ্যেই প্রায় 60 জনকে প্রশিক্ষণ দিয়েছি। এরপরেও আমরা বলেছি যে আপনারা স্থানীয়ভাবে যদি অ্যারেঞ্জ করতে পারেন আমরা ওখানে গিয়ে প্রশিক্ষণ দেওয়াবো। আবরার মাহি, RTV। সকালের সংবাদ এই পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।